Subscribe now and press the bell icon. Never miss an update. সেনাবাসা শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আজকের লেকচারের শুরুতে তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি সোহেল মোল্লা, এবারেতের টিএন কলেজের অ্যাসিস্ট্যান্ট লেকচারার। তো আজকের হিসাব বিজ্ঞানী আলোচনায় আমি তোমাদেরকে লেনদেন ও জাবেদাবলীর বিষয়ে আলোচনা করব। তো সেই আলোচনার শুরুতেই তোমরা 24 আওয়ার ওপেন স্কুল যারা সাবস্ক্রাইব করনি, তোমরা সাবস্ক্রাইব করে আমাদের এই বেল বাটন বাজিয়ে দেবে, যেহেতু আমরা দিন দিন আবার নতুন নতুন আলোচনা দিব, সেখানে তোমরা সাথে সাথে যেন পেয়ে যাও। তো শুধু শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব লেনদেন বিষয় এবং জাবেদা। তো এই লেনদেনের পূর্বেই আসলে আমাদের বোঝা উচিত শুরুতেই যে ঘটনা সম্পর্কে বুঝতে হবে। লেনদেন হইতে হলে তোমার শুরুতেই ঘটনা ঘটতে হবে। হিসাব বিজ্ঞানের যা কিছু ঘটে সর্বপ্রথমই ঘটে ঘটনা। যা কিছু ঘটে তাহাই কি ঘটনা ঘটে। তো ঘটনা হচ্ছে যে কোনো ধরনের অর্থের সাথে সম্পৃক্ত যেই ঘটনা আছে সেগুলোকে লেনদেন করে। লেনদেনগুলোকে আবার প্রাথমিকভাবে জাবেদার বইতে লেখা হয়। জাবেদার বইতে লেখার পরেই আবার এইগুলো খতিয়ানে তালিকাভুক্ত করা হয়। খতিয়ানের জের সমূহ নিয়ে নগদান বইয়ের তালিকা করা হয়। তো আমি প্রত্যেকটা পরপরে আমি আলোচনা করব। আজকের আলোচনায় থাকবে লেনদেন ও জাবেদা। তো আমি আবারও পূর্বে ফিরে যাচ্ছি যে লেনদেন ঘটার পূর্বেই তোমার প্রথমেই তৈরি করতে হবে ঘটনা। ঘটনার পরপরই তোমার সৃষ্টি হবে লেনদেন। যে ঘটনার সাথে অর্থ সম্পৃক্ত আছে, আর্থিক পরিবর্তন ঘটে, এক পক্ষ দিবে অন্য পক্ষ প্রদান করবে, এক পক্ষ দিবে অন্য পক্ষ নিবে। সহজ কথা, এক পক্ষ প্রদান করবে আর এক পক্ষ প্রাপ্তি বা সুযোগ সুবিধা গ্রহণ করবে। এই দুইটা ব্যক্তিবাচক বা মালিকানা বা দুইটি সত্তার যদি পরিবর্তন ঘটে তাহলেই তোমার ওইটা হবে লেনদেন। আর লেনদেন কি তোমার প্রাথমিকভাবে জাবেদা বইতে লিপিবদ্ধ করা হয়। তো যে ঘটনা আসলে অর্থের সাথে সম্পৃক্ত না সেগুলো কিন্তু লেনদেন নয়। যেমন 5,000 টাকার ফরমায়েশ প্রণয়ন করা হয়, প্রস্তুত করা হয়, এটার মধ্যে আসলে প্রস্তুত করা হয়েছে, এটা আসলে লেনদেনের আর্থিক কোনো পরিবর্তন ঘটেনি। যেমন জনাব ইসমাইল বা জনাব করিম সাহেব বা জনাব রফিক সাহেব 5,000 টাকার স্বর্ণ গহনা তার বউয়ের জন্য ক্রয় করে আনছে। এখানে কিন্তু অর্থের পরিবর্তন ঘটেছে, ক্রয় করে আনছে। কিন্তু স্ত্রীর গহনা অন্যভাবে যদি সংগ্রহ করা হয় সেটা আসলে শুধুমাত্র ঘটনাই, এখানে আর্থিক কোনো লেনদেনের পরিবর্তন ঘটে না। তো এইখানে আমি প্রথমে তোমাদেরকে নিয়ে যাব লেনদেন এবং জাবেদাবলী কীভাবে নির্ণয় করা হয়। তো প্রথমেই ঘটনাগুলোকে বা লেনদেনগুলোকে তোমার প্রথমে 5টা এন্ট্রির মধ্যে তোমাকে সূত্রবলীর মধ্যে ফেলাতে হবে। তো এই সূত্রবলী আমি আসলে তোমাদের পেজ দিয়ে দেব, সেখানে আমার সারিবদ্ধভাবে তৈরি করা সেই পেজ আছে, সেই পেজে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ লেনদেন ও জাবেদার একটা চ্যাপ্টার দেওয়া আছে। এখানে এই 5টা হচ্ছে মেন সূত্র। এই ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায় বিভিন্ন সূত্রবলীর মাধ্যমে। আধুনিক আছে, প্রাচীন আছে। তো আমরা আসলে আমাদের কতিপয় কিছু কিছু টিচাররা যেভাবে তৈরি করে, যেভাবে স্টুডেন্টরা সহজে শিখতে পারে, সেই নিয়ম অনুযায়ী আমি এখানে আলোচনা করতেছি। তোমরা দেখতে পাচ্ছ লেনদেন ও জাবেদার মধ্যে প্রাথমিক 5টা এন্ট্রি আছে: ব্যয়, সম্পদ, আয়, দায়, মালিকানা শর্ত। এগুলোকে তোমাকে চিনতে হবে। তো এই ব্যয় কে কোন এন্ট্রিগুলোকে ব্যয় বলা হয় সেটা তোমার জানতে হলে তোমার শীট দেখতে হবে। আমি আসলে ব্যয় হিসাব বিজ্ঞানে টোটাল ব্যয়ের মধ্যে কী এন্ট্রিগুলো আছে আমি সেই শীটে তালিকাবদ্ধভাবে বা সারিবদ্ধভাবে সাজিয়েছি, সেটাও আমি তোমাদেরকে দিব। তবে আগে বোঝার চেষ্টা করো ব্যয় কি। ব্যয় হচ্ছে যে কোনো একটা প্রতিষ্ঠানে তোমার শুরুতেই যদি কোনো কিছু ক্রয় করে ব্যবসা শুরু না করা হয় তাহলে কিন্তু তোমার ব্যবসা হচ্ছে না।
তো প্রাথমিক যেগুলো তোমার ব্যয় হচ্ছে সেগুলোকে হয়তো মূলধন বলে, কিন্তু সব কিছু তোমার ব্যয় করতে হয়। একটা প্রতিষ্ঠানে প্রথমে ব্যয় করতে হয়, ব্যয়ের পরে মুনাফা বৃদ্ধির মাধ্যমে তোমার আয় হয়। তো এটাকে বলা হয় ব্যয়। এবং সম্পদ, প্রতিষ্ঠানের স্থায়ী অস্থায়ী কিছু কিছু জিনিস আছে যেগুলো প্রতিষ্ঠানে নিম্নোক্ত 1 বছরের মেয়াদ পূর্ণ থাকে, তাকে সম্পদ বলা হয়। সম্পদের মধ্যে অনেকগুলো আছে, স্থায়ী সম্পদ, অস্পর্শনীয় সম্পদ, এরকম। তো অনেক এন্ট্রিগুলো আছে, আমি সেগুলো তোমাদেরকে দেখাবো। এরপর আছে আয়। প্রতিষ্ঠানে কোনো কিছু ক্রয় করার পর যদি বেশি মূল্যে বিক্রয় করা হয়, সেইগুলোকে যে মুনাফা হয় সেটা এক ধরনের আয়। এরপর দায়। তোমার কোম্পানির কাছে যদি অন্য কোনো ব্যক্তি বা তোমার প্রতিষ্ঠান অন্য কারো কাছে পাওনাদার থাকে, দেনাদার বা পাওনাদারের কারণেই এই দায়ের সৃষ্টি হয়। এরপর আছে তোমার মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব হচ্ছে কোম্পানির সাথে সম্পৃক্ত মালিকানার বা কোম্পানি নিজে বা প্রতিষ্ঠান নিজে যে এন্ট্রিগুলোর সাথে সম্পৃক্ত তাকে বলা হয় মালিকানা সত্ত্ব। তোমার প্রথমেই একটা জিনিস মনে রাখবা, ব্যয় ও সম্পদ বাড়লে হয় ডেবিট, কমলে হয় ক্রেডিট। এবং আয় ব্যয় মালিকানা সত্ত্ব বাড়লে হয় ক্রেডিট, কমলে হয় ডেবিট। এটার বিপরীত। তো এই দুটো মনে রাখলেই হয়, সম্পদ এবং ব্যয় বাড়লে ডেবিট, ব্যয় এবং সম্পদ বাড়লে ডেবিট, আয় ব্যয় মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট। একটা যদি নির্ণয় করা হয় তো অন্যটা নির্ণয় করা যাবে। তোমার প্রত্যেকটা জাবেদার মধ্যে শুধুমাত্র দুইটা পক্ষ থাকবে, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। তো তোমার ব্যয় এবং সম্পদ কীভাবে নির্ণয় করবো সেইটুকুলো আমি তোমার দেখাচ্ছি। প্রথমেই দেখো তোমার নিচে ওটা লেখা আছে পণ্য করার কারণ, টাকা লিখে নেই, টাকা যেভাবে তোমরা বুঝে নিতে পারো। তো পণ্য ক্রয় করা হয়, পণ্য ক্রয়কারী কীভাবে? প্রতিষ্ঠান তার নিজের ব্যবসায় পরিসর বৃদ্ধির জন্য যে এন্ট্রিগুলো লেখা হয় বা যে মালামালগুলো সংগ্রহ করা হয়, প্রাথমিক যে মূলধনগুলো, সেটা একটা ব্যয়, পণ্য ক্রয় করা হয়। তো এখানে ক্রয় হচ্ছে এক ধরনের ব্যয় এবং পণ্য ক্রয় করছে সেটা নগদ। পণ্য যদি কোনো কিছু ক্রয় করে সেটা বাকিতে যদি করে সেটা উল্লেখ থাকবে, কিন্তু এখানে নগদে ক্রয় করা হয়েছে। এ কারণে এখানে তোমার দুটো এন্ট্রি আসবে, একটা এন্ট্রি আসবে ক্রয় আর একটা এন্ট্রি আসবে নগদান হিসাব। তাহলে ক্রয় হচ্ছে ব্যয় আর নগদান হিসাব হচ্ছে সম্পদ। তাহলে তুমি কীভাবে নির্ণয় করবে? ক্রয় যেহেতু করছে তাহলে টাকা তোমার ব্যয় বৃদ্ধি পাইছে, তো ব্যয় বাড়লে হয় ডেবিট, তোমার এই এন্ট্রিটা হবে ক্রয় হিসাব হবে ডেবিট। এভাবে লিখবো, ক্রয় হিসাব হচ্ছে ডেবিট। এরপর নগদান, নগদান হিসাব হবে ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট হওয়ার কারণ কি? নগদান হিসাব হচ্ছে এক ধরনের সম্পদ। এই সম্পদ কিন্তু কনসেপ্ট, কারণ তোমার নগদ থেকে নিজ মালিকের নিজ থেকে টাকা চলে গিয়েছে, অর্থের একটা সত্তা ঘটেছে, এটাকে নগদ হিসাব বলা হয়। তোমার আসলে এই জাবেদা করার জন্য তোমাকে একটা শখ দেখাবো, আমি তোমাদের অঙ্ক করার সময় তোমাদের শখটা দেখিয়ে দেবো। তো জাবেদার শখ হচ্ছে 5 ধরনের, এটাকে মোট বিস্তারিত ব্যাখ্যা করে আমাদের শুরু বোঝানোর চেষ্টা করছি। তো তোমার এই জাবেদা পাওয়ার জন্য প্রথমে তোমার এই সূত্রগুলিগুলো আলোচনা করতে হবে, যেমন ব্যয়, সম্পদ, আয়, দায়, মালিকানা সম্পদ, এগুলো। এরপর দেখো তোমরা নির্ণয় পণ্য বিক্রয় করা, কীভাবে পণ্য বিক্রয় করা? পণ্য ক্রয় করার জাবেদা হচ্ছে ক্রয় হিসাবে নগদ হিসাবে। তাহলে এখানে তোমার দুটো এন্ট্রি তৈরি হয়েছে। এখানে কি কি এন্ট্রি তৈরি হয়েছে? পণ্য বিক্রয় করার নগদে, এখানে কিন্তু বাকি উল্লেখ নেই। তাহলে তোমার কি টাকাটা সৃষ্টি হয়েছে? একটা এন্ট্রি সৃষ্টি হয়েছে বিক্রয় হিসাব আর একটা এন্ট্রি সৃষ্টি হয়েছে নগদ হিসাব। আমি লিখে দেব, প্রথম সৃষ্টি হয়েছে নগদান হিসাব, আর একটা সৃষ্টি হয়েছে বিক্রয় হিসাব। এখন এটা তো অটোমেটিকই চলে আসে, ক্রয় হিসাব যদি ডেবিট হয় বিক্রয় হিসাব হবে ক্রেডিট, আর নগদান হিসাব বিক্রয় যদি ক্রেডিট হয় তো নগদান হিসাব অটোমেটিক ডেবিট হবে। কিন্তু নিয়মাবলীর মধ্যে আসতে হবে, নগদান হিসাব হচ্ছে এক ধরনের সম্পদ, বিক্রয় হিসাব হচ্ছে এক ধরনের আয়, বিক্রয় করলে আয় বাড়ে। তো আমার এটাকে বলা আছে আয় যদি বাড়ে তাহলে হয় ক্রেডিট, বিক্রয় হয়ে যাবে ক্রেডিট, আর তাহলে তোমার ডেবিট অটোমেটিক নগদান হিসাব চলে আসছে।
তো এরকম এন্ট্রিগুলো তোমাকে পারতে হবে। জাবেদা পারতে হলে নিম্নে 50টা জাবেদা তোমার পড়তে হবে। তো একভাবে সারিবদ্ধভাবে তোমরা নিজেদের মতো 2-3টা বই জোগাড় করে সারিবদ্ধভাবে জাবেদাগুলো সাজিয়ে এই সূত্রগুলির মাধ্যমে যদি তুমি আলোচনা করার চেষ্টা করো তাহলে তোমরা আসলে এগুলো শিখতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি প্রথমেই জাবেদা এন্ট্রি দেখানোর পূর্বে এবং ছক দেখানোর পূর্বে আমি তোমাদেরকে দেখাতে চাই ব্যয়। ব্যয় নামক এন্ট্রি কী কী, কাদেরকে ব্যয় বলা হয়, কাদেরকে সম্পদ বলা হয়, কোন কোন এন্ট্রিকে আয় দায় মালিকানা সত্ত্ব বলা হয়, সেগুলো আমি প্রোটেক্ট অনুযায়ী প্রত্যেকটা এন্ট্রিকে আলাদা আলাদা তোমাদেরকে ভাগ করে দেখাচ্ছি। তো ব্যয় থেকে ব্যয় হচ্ছে, আমি তোমাদের সিটের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা সেটা দেখার চেষ্টা করো। তো বৃন্দ, তোমরা এবারে আবার সেই এন্ট্রিগুলো চেনার চেষ্টা করো। আমার সিটে বলা আছে, প্রথমে দেওয়া আছে আসলে সম্পদ, এরপর দেওয়া আছে মালিকানা সত্ত্ব, দায়, আয় এবং ব্যয় সংক্রান্ত। যদিও টাইপিংগত কারণে এটা হয়তো হেরফের হয়ে গিয়েছে, তোমরা আসলে বুঝতে পারলেই হইল। তো সম্পদ কে কে, এখানে তোমার তালিকায় দেখতে পাচ্ছ সম্পদ হচ্ছে হাতে নগদ, নগদান হিসাব, নগদ তহবিল। এবার 2 নম্বর এন্ট্রিতে বলা হয়েছে ব্যাংক জমা, ব্যাংক হিসাব, ব্যাংক জমার উদ্বৃত্ত, প্রাপ্য হিসাব। আসলে তোমরা যে এন্ট্রিটা বুঝতে পারো না বা বুঝতে পারবে না, সেই এন্ট্রিগুলো তুমি আমার কমেন্টস বক্সে প্রশ্ন করতে পারো, আমি সেখানে তোমাদের উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখানে কঠিন কঠিন এন্ট্রিগুলো আমি তোমাদেরকে একটু আলোচনা করার চেষ্টা করব। এখানে বলা আছে হাতে নগদ, যেটা তোমরা বোঝো নগদে যেগুলো থাকে। এবার ব্যাংকে জমা আছে, যেগুলো সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়। পুস্তক ঋণ, বিক্রয় ক্ষতি, জের, এরকম অসংখ্য এন্ট্রিগুলোই বলা আছে। আসলে সবই মোটামুটি কথার মাধ্যমে বোঝা যায়, যেগুলো আমাদের এই দৈনন্দিন জীবনে প্রচলিত। স্বল্পমেয়াদী আমানত, অব্যবহৃত মনিহারি, ব্যাট চলতি হিসাব, অগ্রিম সংক্রান্ত খরচ, এরপর বিমা ভাড়া, বেতন, বকেয়া আয়, এন্ট্রিগুলো আছে। অস্পর্শনীয় সম্পদ, অস্পর্শনীয় সম্পদ বলা হয় যে সম্পদগুলো আমরা কোনো সময় দেখতে পারি না, শুধুমাত্র অনুভব করতে পারি, এবং এগুলা কোনোভাবে আমরা স্পর্শও করতে পারি না। যেমন সুনাম হচ্ছে শুধুমাত্র অনুভব করতে হয় কোনো প্রতিষ্ঠানের যদি সুনাম আসে। ট্রেডমার্ক, যেটা এক ধরনের সিল মোহর, সেটা ট্রেডমার্ক। প্যাটেন্ট, গ্রন্থস্বত্ব মানে মালিকানা সত্ত্ব। এবার ট্রেড লাইসেন্স, কপিরাইট, মানে এগুলোকে অস্পর্শনীয় সম্পদ বলে, এগুলো প্রতিষ্ঠানের এক ধরনের সম্পদ। এরপর স্থায়ী সম্পদ হচ্ছে নিম্নে 1 বছর মেয়াদি যে সম্পত্তির নির্মাণাধীন কার্যক্রম চলে তাকে স্থায়ী সম্পদ বলে। যেমন ভূমি, জমি, দালান কোঠা, এর মেয়াদ কিন্তু 100 বছর হতে পারে, 50 বছর হতে পারে, আবার 1 বছর হতে পারে। তো এগুলোকে আসলে স্থায়ী সম্পদ বলা হয়। এরপর অসমন্বিত বা বিলম্বিত খরচ, যে খরচ নির্দিষ্ট সময়ের পর খরচ করতে, যেমন ব্যবসায় আপনি প্রাথমিক যে মূলধন টাকা পয়সা উঠানো হলো, কিছু সময়ের পর আবারও এগুলো উঠানো যেতে পারে, সেগুলো হলো প্রাথমিক খরচা বলে। এরপর বিজ্ঞাপন নির্দিষ্ট সময়ের মধ্যে চাহিদা অনুযায়ী, বাজার অনুযায়ী বিজ্ঞাপন দিতে হয়, এটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। শেয়ার ভাট্টা, অবহার, গবেষণা খরচ, এগুলো তো তোমরা বুঝতে পারো। অবলেখকের কমিশন বা দপ্তরি যেগুলো প্রাতিষ্ঠানিক কার্যক্রমে এগুলো দিতে হয়। এরপর আছে মালিকানা সত্ত্ব বিবরণী, যেগুলো মালিকের সাথে সম্পর্কিত লেনদেনগুলো আছে, এটাকে মালিকানা সত্ত্ব লেনদেন বলা হয়। আমি তোমাদেরকে সব আলোচনা করবো না, তোমরা যেটা বুঝতে না পারো আমার কমেন্টস বক্সে রিপ্লাই দিবা, আমি এর প্রতি উত্তর করে দেবো। দায় হিসাব কয় ধরনের হতে পারে? দায় হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, চলতি দায়। দীর্ঘমেয়াদী দায় 1 বছরের অধিক হয় সেটাকে দীর্ঘমেয়াদী দায় বলে। আর চলতি দায় মানে নির্দিষ্ট সময়ের পর এগুলো করতে পারে। তো দীর্ঘমেয়াদী দায় কি? ঋণ সেটা কয়েক বছরের জন্য হতে পারে, ঋণপত্র হিসাব হতে পারে, কল্যাণ তহবিল, প্রভিডেন্ট ফান্ড এ ধরনের। আর চলতি দায় পাওনাদার হিসাব, প্রদায় খতিয়ানের যায়, যেগুলো 1 বছরের মধ্যে ঘটে এগুলোকে চলতি দায় বলা হয়। আচ্ছা, এরপর যাও আয় হিসাব, সকল ধরনের আয় কে বিক্রয় করার উপর ভাট্টা, প্রাপ্ত ভাট্টা, কমিশন, লভ্যাংশ বাবদ, শিক্ষানুষ্ঠান, এরকম যত ধরনের জিনিস আছে তোমার এখানে দেওয়া আছে সিটের 15টা, এগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। এই এন্ট্রিগুলোকে আয় বলা হয়। এরপর ব্যয়, প্রথম কোনো কিছু পেতে হলে আগে খরচ করতে হয়, এই খরচগুলোকেই ব্যয় বলা হয়। তো তোমার প্রতিষ্ঠানে কী ধরনের ব্যয় হতে পারে? পণ্য সব ধরনের ক্রয়, এটা এক ধরনের ব্যয়। মজুরি, প্যাকিং খরচ, কয়লা, গ্যাস, এরকম এন্ট্রি বলা আছে, প্রায় এখানে তালিকায় দেওয়া আছে 40টা। তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করবা। এগুলো হচ্ছে ব্যয় জাতীয়।
তো এই ব্যয়গুলো যদি তোমার লেনদেনের মধ্যে দেখো তাহলে তুমি এই এন্ট্রিগুলোকে ডেবিট বানাবা, আর ক্রেডিট বানাবা কাকে কাকে? আয়, দায়, মালিকানা সত্ত্ব। তাহলে এই ব্যয় এবং সম্পদ এই দুটোকে তোমরা ডেবিট বানাবা, অন্যান্যগুলো ক্রেডিট বানাবা। ওকে, আমি তোমাদের এখন নিয়ে যাব একটা উদাহরণ আলোচনার জন্য। উদাহরণটা তোমাদের পেজে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আলোচনা আছে 2017 সালের 1 জুলাই মিস্টার সোহেল নগদ 70,000 টাকা, ব্যাংক ঋণ 20,000 টাকা, যন্ত্রপাতি 10,000 টাকা এবং 25,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করল। উক্ত মাসে তার লেনদেনগুলো নিম্নরূপ। তো জুলাই 2 তারিখে কী বলা আছে দেখো, পণ্য ক্রয় 10,000 টাকা, এর উপরে ভ্যাট 15%। 4 তারিখে বলা আছে উপভাড়া পাওয়া গেল। এরপর 5 তারিখে ভ্যাট সহ সেকে পণ্য ক্রয় এত টাকা, ভ্যাট সহ ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো এত টাকা। এরপর 7 তারিখে বলা আছে পণ্য বিক্রয় 50,000 টাকা, এর উপর 15% হারে ভ্যাট আদায়। 9 তারিখে বলা আছে কমিশন পাওয়া গেল। 11 তারিখে বলা আছে ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন। তোমরা তো এগুলো বইতে দেখতে পাচ্ছ, আমি একটু খুব দ্রুত পড়ার চেষ্টা করতেছি যেহেতু সময়ের সংক্ষেপ। 15 নম্বরে বলা আছে 10,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। 18 তারিখে বলা আছে বাট্টা প্রদান 200 টাকা। 20 তারিখে বলা আছে জীবন বিমার প্রিমিয়াম প্রদান 5,000 টাকা। 22 তারিখে বলা আছে শিক্ষানবিশ সালামি অগ্রিম পাওয়া গেল 2,400 টাকা। 24 তারিখে বলা আছে পেটি ক্যাশিয়ারকে অগ্রিম প্রদান করা হলো 500 টাকা। 28 তারিখে বলা আছে 2,000 টাকা সঞ্চয়পত্র 1,200 টাকায় ভাঙানো হলো। 30 তারিখে বলা আছে পণ্য ক্রয় 20,000 টাকা, যার মধ্যে এত টাকা মালিকের ব্যক্তিগত। ওকে, এরপর 31 তারিখে বলা আছে আয়কর প্রদান। শুধু শিক্ষার্থীবৃন্দ তোমরা এরপর সমাধানে যাও, যে এখানে দেখতে পাচ্ছ জাবেদার যে ছকটা তোমার মনে রাখার চেষ্টা করবা, যারা প্রাথমিক পর্যায়ে আছো, যারা নবম, দশম এবং একাদশ শ্রেণীর শুরুতে ক্লাসগুলো দেখতে পাচ্ছ, আর যারা দশম শ্রেণীতে এবং দ্বাদশ শ্রেণীতে বা পরীক্ষিতে আসো তারা তো এগুলো জানো। তো আবারও দেখতে পারো যে তারিখের একটা ঘর থাকবে, এরপর হিসাব শিরোনাম ও ব্যাখ্যার একটা ঘর থাকবে, এরপর থাকবে সূত্র নামক এক ধরনের ঘর থাকে বা খতিয়ান পৃষ্ঠা, এটাও লেখা যেতে পারে। তো ডেবিট টাকা, এরপর ক্রেডিট টাকা, এরকম 5টা এন্ট্রি তোমার লিখতে হবে। তো এরপর তোমার প্রথম জাবেদাটা কি বলা ছিল, পণ্য ক্রয়ের উপরে তোমার শিরোনামে কতগুলো এন্ট্রি দেওয়া আছে দেখো। 17 সালে 1 জুলাই সোহেল নগদ এত টাকা, ব্যাংক ঋণ এত টাকা, যন্ত্রপাতি এত টাকা, আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে। তোমার 4টা টাকা নিছে, নগদে নিছে 70,000 এবং ব্যাংক থেকে ঋণ নিছে 20,000, যন্ত্রপাতি নিছে 10,000 টাকার, আসবাবপত্র নিছে 25,000 টাকা। এটা তোমার ব্যবসার শুরুতে প্রাথমিক খরচ করতে হয়। তো ঋণ ছাড়া আর তার সব কিন্তু সম্পদ, ঋণ কিন্তু দায় যেহেতু বাড়ছে তো ঋণ তোমার ক্রেডিট পাশে যাবে। আর সবগুলো যোগ করে নির্ণয় করা হয় মূলধন, এই মূলধন কিন্তু বাড়ছে, তাহলে মূলধন এবং দায় যদি বাড়ে ক্রেডিট হয়, তো ঋণ আর মূলধন হবে ক্রেডিট, আর ডেবিট হবে নগদান, যন্ত্রপাতি, আসবাবপত্র, কারণ এগুলো হলো সম্পদ। তো তোমরা আসলে সমাধান দেখতে পাচ্ছ, আমি সেই অনুযায়ী আলোচনা করি। এরপর 2 তারিখে বলা আছে পণ্য ক্রয় 10,000 টাকা, এর উপর 15% হারে ভ্যাট প্রদান। তো এখানে তোমার ভ্যাট 15% ভ্যাট তোমাকে বাড়ি করতে হবে, ভ্যাট সহ না কিন্তু। 10,000-এর উপর 15% ভ্যাট তুমি ক্যালকুলেটর দিলেই তোমার 1,500 টাকা ভ্যাট আসবে। আর ক্রয়, যেহেতু ক্রয় এক ধরনের ব্যয়, তো ক্রয় হিসাব হচ্ছে ডেবিট, আর ভ্যাট চলতেই হবে ডেবিট, কারণ এটাও এক ধরনের ব্যয়, সরকারকে দিতে হয়। এরপর তোমার সম্পদ কমে গেছে, সেক্ষেত্রে তোমার প্রতিষ্ঠানের সম্পদ তোমার কমে গেছে, এখানে তুমি নগদান হিসাবকে ক্রেডিট করতে হবে এবং ডেবিটের যে 2টো এন্ট্রি আছে সেটাকে তোমাকে যোগ করে দিতে হবে। ওকে, এরপরে উপভাড়া পাওয়া গেল। সহজ কথায় ভাড়া এক ধরনের ব্যয়, কিন্তু উপভাড়া হচ্ছে এক ধরনের আয়। তো তোমার ভাড়া প্রদান করা হলো, সেখানে ডেবিট হওয়ার কথা ছিল, ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর এখানে যেহেতু উপভাড়া পাইছো তাহলে তোমার সম্পদ বাড়ছে, নগদান হিসাব হবে ডেবিট, উপভাড়া হবে ক্রেডিট। এখানে তুমি ব্যাখ্যা দিবা, ব্যাখ্যা যদি দিতে বলে পরীক্ষায় তাহলে তোমার ব্যাখ্যা দিতে হবে। পরীক্ষায় যদি তুমি ব্যাখ্যা না দাও, যদি বলা না থাকে তাহলে তোমার দেওয়ার দরকার নাই। ওকে, এরপর পরের এন্ট্রিতে যাও। বলা আছে 5 তারিখে ব্যাট সহ সেকে পণ্য ক্রয় 23,000 টাকা। তো এখানে তোমার আসলে ব্যাট বাড়ি করার চেষ্টা করো, ব্যাট সহ বলা আছে। তো ক্রয় হিসাব ডেবিট 15%, কিন্তু ব্যাট দিতে হবে তোমার। ক্রয় হিসাব ডেবিট, ব্যাট চলতি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব তোমার ক্রেডিট করতে হবে। এরপর পণ্য ফেরত দেওয়া হলো, সেখানে ব্যাংক যেহেতু এক ধরনের সম্পদ বাড়ছে, তোর ব্যাংক হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, ব্যাট চলতি হিসাব এক ধরনের ক্রেডিট। ওকে, এরপর যাও তুমি 7 তারিখে পণ্য বিক্রয় 50,000 টাকা, এর উপর 15% হারে ব্যাট আদায়। এখানে তোমার 7 তারিখে ব্যাট আদায় করা হয়েছে, তো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট হবে, যেহেতু বিক্রয় এক ধরনের আয়, তো আয় সর্বসময় তোমার
ক্রেডিট হবে। এরপর ব্যাট চলতি হিসাবে তোমার এখানে 15% বের করে দেখো তোমার ওইগুলো ঠিক আছে কিনা। এরপর দেখো কমিশন পাওয়া গেল। কমিশন এক ধরনের কমিশন পাওয়া গেল। এখানে তোমার দুটো এন্ট্রি হবে, একটা হবে কমিশন আর একটা হবে নগদান হিসাব। তো কমিশন যেহেতু নগদে পাইছো, সম্পদ যেহেতু নগদ, তো নগদের সম্পদ বাড়ছে, এর কারণে নগদান হিসাব হবে ডেবিট আর প্রাপ্ত কমিশন হিসাব হবে ক্রেডিট। ওকে, এরপর আমরা পরের এন্ট্রিতে যাই, ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন। নগদে যেহেতু ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন করছে, এ কারণে সম্পদ হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন হিসাব হবে ক্রেডিট। ওকে, এরপর বলা আছে তোমার আগুনে পণ্য বিনষ্ট হয়ে গেছে, এটা এক ধরনের ক্ষতি, ব্যয় বাড়ছে। তাহলে তুমি প্রথমে দুটো মার্কা নির্ণয় করবে। মার্কাটা হচ্ছে এখানে আগুনে পণ্য বিনষ্ট হয়েছে, এখানে তুমি কী মার্কা দিতে পারো, কি ব্যবহার করতে পারো, একটা বিবিধ ক্ষতি নামক এন্ট্রি ব্যবহার করতে পারো। আর যেহেতু পণ্যের কথা উল্লেখ আছে, এই কারণে তুমি ক্রয় হিসেব নামক একটা শব্দ ব্যবহার করতে পারো। তাহলে যেহেতু ব্যয় বাড়ছে, এখানে দুইটা ব্যয়, ক্রয় এক ধরনের ব্যয়, বিবিধ ক্ষতিও এক ধরনের ব্যয়। তাহলে তো তুমি কোনটা আগে নিয়ে আসবা, বড় এক ধরনের ব্যয়, বিবিধ ক্ষতি, এটা তুমি ডেবিট করতে পারো। আর ক্রয় হিসাব তুমি ক্রেডিট করতে পারো। বাট্টা প্রদান, প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এরকম। তোমার এরপর জীবন বিমা প্রিমিয়াম উত্তোলন করা হলো। জীবন বিমার প্রিমিয়াম শব্দের অর্থ এক ধরনের কিস্তি। তো জীবন বিমার প্রিমিয়াম এটা মালিক নিজে দেয়, এই কারণে তোমার জীবন বিমা প্রিমিয়ামের পরিবর্তে তোমার এখানে উত্তোলন হিসাব নামক একটা এন্ট্রি হবে। তোমরা এরকম দেখলে উত্তোলন হিসাব নামক একটা এন্ট্রি করবা। কোনো মানুষের নাম দেওয়া যাবে না অঙ্ক করার ক্ষেত্রে, সেখানে উত্তোলন হিসাব যদি বলা হয়, সেখানে বোঝা যায় যে মালিকের সরাসরি সম্পৃক্ততা আছে। তো জীবন বিমা প্রিমিয়াম এখানে তোমার উত্তোলন হিসাব করতে হবে ডেবিট আর নগদ হিসাব করতে হবে ক্রেডিট। 22 তারিখে শিক্ষানবিশ সালামে অগ্রিম পাওয়া গেল। তো এখানে 22 তারিখের অগ্রিম শিক্ষানবিশ নগদ হিসাব ডেবিট করতে হবে, অগ্রিম শিক্ষানবিশ ক্রেডিট করতে হবে। পেটি ক্যাশিয়ার, পেটি মানে ছোট্ট ক্যাশিয়ারকে অগ্রিম প্রদান করা হলো 500 টাকা। নিজের যে ক্যাশিয়ার আছে ব্যবসায়ের, সেই ক্যাশিয়ারকে তুমি অগ্রিম প্রদান করছো 500 টাকা। সেক্ষেত্রে এ ধরনের একটা খুচরো খরচ হয়েছে, এ কারণে খুচরো নগদান হিসাবকে তোমার ডেবিট করতে হবে, নগদান হিসাবকে ক্রেডিট করতে হবে। এরপর 28 তারিখে বলা আছে 2000 টাকা সঞ্চয়পত্র এত টাকায় ভাঙানো হলো। তো তোমার এখানে আসলে এক ধরনের ক্ষতি হয়েছে। তো নগদান হিসাব নামক ঘরে তোমার যেটা ভাঙ্গাইছো সেই টাকাটা নগদের ঘরে দিতে হবে 1200 টাকা। আর বিনিয়োগ বিক্রয়জনিত ক্ষতি দিতে হবে 2000 টাকা, কারণ 1200 টাকা গেলে থেকে 800 টাকা, এই 800 টাকা দিতে হবে তোমার ক্ষতি। আর বিনিয়োগ দিতে হবে টোটাল 2000 টাকা, যেহেতু তোমার বিনিয়োগ করার জন্য সঞ্চয়পত্র ক্রয় করছো। সঞ্চয়পত্র যে কোনো ব্যাংক থেকে, সরকারের পক্ষ থেকে ক্রয় করা হয়, নির্দিষ্ট সময়ে এই সঞ্চয়পত্র মূল্য বৃদ্ধি পেতে পারে। ওকে, এরপরে যাও 30 তারিখে পণ্য ক্রয় 20,000 টাকা, যার মধ্যে 5,000 টাকা পণ্য মালিকের ব্যক্তিগত। তো 5,000 টাকার পণ্য যদি মালিকের ব্যক্তিগত হয়ে থাকে, সেখানে তোমার উত্তোলন হিসাব নামক একটি এন্ট্রি আসবে। তো ক্রয় হিসাবকে তোমার ডেবিট করতে হবে আর উত্তোলন